আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও যেমনই হোক মাহি, যা কিছু করুক, কিন্তু আমি ওই সাইকোটাকেই ভালোবাসি। আর আমি জানি ওর থেকে ভালো আমাকে আর কেউ বাঁচতে পারবে না। মাহি কথার কাঁধে হাত রেখে বলল, সেটা আমিও জানি কথা। ওই সাইকোটা তোকে ওর জীবন থেকেও বেশি ভালোবাসে। কথা বলল, তাহলে কেন ওকে এভাবে বলিস? বুঝিস না আমার কষ্ট হয়? মাহি মুখ ভেঙচি কেটে বলল, এসেছে আমার ন্যাকা বউ। কষ্ট হয় যখন, তখন নিজের অসুস্থতার কথাটাও তো ওই সাইকোটাকে জানাতে পারতিস। তুই তো জানিস তোর কষ্ট হলে ওই সাইকোটারও কষ্ট হয়। কথা বলল, সেই জন্যই তো বলবো না ওনাকে, শুধু শুধু চিন্তা করবে। আর তাছাড়া এখন কিছু হয়নি আমার। মাহি বলল, ডক্টর না দেখিয়ে কি করে বুঝলি তোর কিছু হয়নি? কথা বলল। মাহি বলল, না, এবার আমি নিজেই তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। তুই বলেছিস বলে আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু তোর এই কথা শুনবো না আমি। কথা বলল। আচ্ছা ঠিক আছে, বললাম তো ডক্টর দেখিয়ে নিব। স্পর্শ গাড়ি বাড়ির সামনে রেখে তড়িঘড়ি করে বাড়ির ভেতরে ঢুকলো। আরিফ এখনো বাড়িতে আসেনি। সবাই আরিফের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। স্পর্শকে দৌড়ে বাড়ির ভিতর ঢুকতে দেখে সবাই ভুরু কুঁচকালো। স্পর্শ বাড়িতে ঢুকে চিৎকার করে কথাকে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কথা স্পর্শের চিৎকার শুনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। স্পর্শ দ্রুত পায়ে সিঁড়ির শেষ মাথায় আসতেই কথাও দৌড়ে স্পর্শের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? স্পর্শকে খুব অস্থির লাগছে কথার কাছে। মনটা হয়তো কোনো কারণে অশান্ত হয়ে আছে তার সুন্দর পুরুষের। কথার মুখটা স্পর্শের সামনে আসতে ডক্টর এফজের কথাগুলো কানে ভেসে আসলো স্পর্শের। স্পর্শ কথার দুগালে দুহাত রেখে চোখ থেকে পরপর কয়েক ফোঁটা পানি ছেড়ে দিল। নিচে থেকে সবাই তাকিয়ে আছে তাদের দিকে। কথা আবারও বলল, কি হয়েছে? কথাকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল স্পর্শ। চোখ বন্ধ করে বলল, কিচ্ছু হয়নি, আমি জানি কিছুই হয়নি, কিছু হতেই দিব না আমি। স্পর্শ যেন আজ নিজের মধ্যে নেই। নিচে থেকে যে সবাই তাদের দেখছে সেই কথা তার মাথায় নেই। সে যেন কথাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। কথাকে স্পর্শের বুকে দেখে সাজিদ চোখ নামিয়ে নিল। চোখ ছলছল করে উঠল তার। কথা অবাক হয়ে গেল স্পর্শের এরকম কাণ্ডে। কথা স্পর্শের বুক থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছেন? ছাড়ুন, সবাই দেখছে তো। কিন্তু স্পর্শ কথাকে শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের বুকের সাথে, যেন ছেড়ে দিলেই তার প্রাণ পাখিটা কোথাও উড়ে যাবে তার বুক থেকে। বড়রা সবাই চোখ নামিয়ে নিল। হঠাৎ করে বাড়িতে ঢুকে স্পর্শ সবার সামনে কথাকে এভাবে জড়িয়ে ধরল। বুঝতে পারছে না কেউ ঠিক কি হয়েছে। স্পর্শ কথাকে তার বুক থেকে সরিয়ে কথার কপালে হাত রেখে ভুরু কুচকিয়ে বলল, শরীর এত গরম কেন? জ্বর এসেছে তোমার? কথা বলল, না, আমার জ্বর আসেনি, কিন্তু আপনার কি হয়েছে? এরকম করছেন কেন? স্পর্শ কথার প্রশ্নের উত্তর না দিয়ে তার হাত ধরে বলল, চলো কথা করি। কথা ভুরু কুচকিয়ে বলল, কোথায় যাব? প্লিজ কথা বলে প্রশ্ন করো না। কথা কিছু বলতে গিয়েও আর বলতে পারল না। স্পর্শ কথার হাত ধরে নিচে নেমে এসে জমির মাহমুদের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলল, দাদু, আমি কথাকে নিয়ে একটু বাইরে বের হচ্ছি। জমির মাহমুদ কিছু বলার আগে আজিম মাহমুদকে বলে উঠল, কোথায় যাচ্ছ তুমি ওকে নিয়ে? ওকে নিয়ে এখন কোথাও যাওয়া যাবে না। আর তাছাড়া আরিফ সবাইকে বাড়িতে থাকতে বলেছে, ওর জরুরি কথা আছে। মেজে কাকুর কথা শুনে কথা স্পর্শের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে স্পর্শ কথার দিকে চোখ বড় বড় করে তাকালো। কথা ভয় পেয়ে গেল স্পর্শের চোখ দেখে। আজকে এমনিতেও মানুষটাকে এলোমেলো লাগছে তার কাছে। স্পর্শ আজিম মাহমুদের কথা কর্ণপাত না করে জমির মাহমুদের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে আবারও বলল, দাদু, আমি আমার বউকে নিয়ে বাইরে যাচ্ছি, আপনাকে বলার দরকার ছিল তাই পড়ে গেলাম। এই কথা বলে স্পর্শ কথার হাত ধরে তাকে নিয়ে দুপা এগোতেই ঠিক সেই সময় আরিফ মাহমুদ বাড়ির ভিতরে ঢুকলো। তার সাথে সাথে কোট পরা একটা লোকও বাড়িতে ঢুকলো। দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছে আরিফ মাহমুদ উকিল নিয়ে এসেছে। স্পর্শ কথার হাত ধরা দেখে আরিফ মাহমুদ ভুরু কুচকিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি ওকে নিয়ে? স্পর্শ কাট কাট গলায় বলল, আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। এই কথা বলে স্পর্শ কথাকে নিয়ে আবারও চলে যেতে চাইলে আরিফ মাহমুদ স্পর্শের হাত ধরে বলল, ওর হাত ছাড়ো আর ডিভোর্স পেপারে সাইন করে দাও।
আরিফ মাহমুদ উকিলের হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে স্পর্শের সামনে মেলে ধরল। ডিভোর্স পেপার দেখে কথার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো অঝরে। স্পর্শের শক্ত কণ্ঠে বলল, ডিভোর্স পেপারে তো সাইন করবই না, আর ওর হাত তো ছাড়বো না। আরিফ মাহমুদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ভালোই ভালোই কথার হাত ছেড়ে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দাও, না হলে কিন্তু। স্পর্শ তাচ্ছিলের হাসি হেসে বলল, আপনার কোনো ক্ষমতাই নেই আমাকে ডিভোর্স পেপারে সাইন করানোর। জমির মাহমুদ আরিফের উদ্দেশ্যে বলল, আরিফ, তুমি আমাকে জিজ্ঞেস না করে কোন সাহসে আমার বাড়িতে আমার কথা কলির ডিভোর্স পেপার হাতে নিয়ে ঢুকলে? আরিফ মাহমুদ বলল, বাবা, এই ছেলে আপনাকে ফুসলিয়ে ফাসলিয়ে এই বাড়ির ভিতরে ঢুকেছে। এই ছেলেকে এই বাড়ি থেকে বের করতে হলে এই বিয়ে ভেঙে দিয়ে ওকে এই বাড়ি থেকে বের করব আমি। আনাফ শাহরিয়ার এগিয়ে এসে বলল, আমরা আপনাদের বাড়ির জন্য এখানে পড়ে নিই আরিফ, সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। আমার বাড়ির বউকে আমাদের সঙ্গে দিয়ে দিন, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আজিম মাহমুদ আনাফ শাহরিয়ারের উদ্দেশ্যে বলল, দেখুন, আপনারা একটা কথা বোঝার চেষ্টা করুন। আমরা মানছি কথা আর আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, কিন্তু এই বিয়েতে কথারও কোনো মতামত ছিল না, আর না আমাদের বাড়ির কেউই এই বিয়েতে উপস্থিত ছিলাম। দুর্ঘটনাক্রমে বিয়েটা হয়ে গেছে, কিন্তু আমরা কেউ এই বিয়েটা মেনে নিতে পারিনি। আনাফ শাহরিয়ার বলল, তাই বলে বিয়ে ভেঙে দিবেন আপনারা? আপনারা তো জানেন কথা ও স্পর্শকে ভালোবাসে। আরিফ মাহমুদ এগিয়ে এসে বলল, আমাদের বাড়ির মেয়ে কোনো ভালো টালো বাসে না আপনার ছেলেকে, আর সেটা ও এক্ষুনি প্রমাণ করে দিবে। আরিফ কথার কাছে এগিয়ে গিয়ে স্পর্শের হাত থেকে কথার হাত ছাড়িয়ে নিল। কথাকে টেনে সোফায় বসিয়ে তার সামনে ডিভোর্স পেপার আর কলমটা রেখে বলল, কথা মা, এক্ষুনি এই ডিভোর্স পেপারে সাইন করে দে, আর এই ছেলেকে সাফ সাফ করে বলে দে তুই এই ছেলেকে ভালোবাসিস না। কথা কাঁপছে, হাত পা কাঁপছে তার, চোখে অন্ধকার দেখছে সবকিছু। আফিফা, সুরভি, ছায়া, রাহেলা বেগম, মাহি, তুলি সবার চোখে পানি। কথাকে চুপ করে বসে থাকতে দেখে আরিফ মাহমুদ কথাকে ধমক দিয়ে বলল, কি হলো, সাইন কর। কথা কেঁপে উঠল আরিফ মাহমুদের ধমকে। স্পর্শ দাঁতে দাঁত চেপে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে আরিফ মাহমুদের হাত থেকে কলমটা ছুঁড়ে ফেলে দিল। টেবিল থেকে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে একটানে ডিভোর্স পেপারটা 2 টুকরো করে ফেলল, তারপর 4 টুকরো করলো। অবশেষে টুকরো টুকরো করে আকাশের দিকে উড়িয়ে দিয়ে আরিফ মাহমুদের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসলো স্পর্শ। আরিফ মাহমুদ তীক্ষ্ণ চোখে স্পর্শের দিকে এগিয়ে গিয়ে সজোরে স্পর্শের গালে একটা চড় বসিয়ে দিল। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। কথা মুখে দুহাত চেপে অঝরে কাঁদতে লাগলো। স্পর্শ আরিফ মাহমুদের দিকে তাকিয়ে আবারও তাচ্ছিলের হাসি। কতবার ডিভোর্স পেপার ছিড়বে তুমি? আমি আবার ডিভোর্স পেপার নিয়ে আসবো। আমি আমার কথাগুলির সাথে তোমার ডিভোর্স করিয়েই ছাড়বো। সাজিদ এগিয়ে এসে আরিফ মাহমুদের উদ্দেশ্যে বলল, কেন তুমি আবারও ডিভোর্স পেপার নিয়ে আসবে কাকু? তুমি দেখতে পাচ্ছ না তোমার কথা কলি কিভাবে কাঁদছে? ওর এক একটা অশ্রু স্পর্শের নাম জপছে। তুমি কি ওর অশ্রুর ভাষা বুঝতে পারছো না কাকু? আরিফ মাহমুদ সহ সবাই খুব ভালো করেই জানে কথা স্পর্শকে খুব ভালোবাসে, কিন্তু সবাই সাজিদের কথা ভেবে স্পর্শের সাথে কথার বিয়ে ভেঙে দিতে দুবার ভাবছে না। সাজিদের কথা শুনে আরিফ মাহমুদ কিছু বলল না। সাজ্জাদ এগিয়ে এসে বলল, হ্যাঁ কাকু, আমি চাই না কথা স্পর্শের ডিভোর্স হয়ে যাক। তোমরা চাইছো স্পর্শের সাথে বিয়ে ভেঙে দিয়ে সাজিদের সাথে কথার বিয়ে দিতে, কিন্তু আমি জানি এতে আমার বোনটা কোনো দিনও সুখী হতে পারবে না। সায়রা সাজ্জাদের উদ্দেশ্যে বলল, এখন খুব তো বোনের সুখের কথা ভাবছিস সাজ্জাদ, কিন্তু একদিন তুই নিজের মুখে বলেছিলি তুই আমার সাজিদের সাথে তোর বোনের বিয়ে দিবি, আর এখন বোনের সুখের জন্য আমার ছেলের কথা একবারও ভাবছিস না। সাজ্জাদ সায়রার দিকে তাকিয়ে বলল, মেজো কাকি, তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। ওই দিন পরিস্থিতি অন্যরকম ছিল। আমার বোন ওই দিন অবিবাহিত ছিল, আর এখন সে স্পর্শের বউ। সায়রা বলল, আর এখন যে আমার ছেলের জীবনটা নষ্ট হতে চলেছে সেটা কার দোষ? সাজিদ তিক্ততার হাসি হেসে বলল, কারো দোষ নয় মা, সব আমার দোষ, আমার ভাগ্যের দোষ। সায়রা চিৎকার করে কথার দিকে আঙুল তুলে বলল, না, তোর দোষ নয়, সব এই মেয়ের দোষ, সব এই মেয়ের দোষ। আমি এই মেয়েকে অভিশাপ দিচ্ছি। আমার ছেলেকে অসুখী রেখে এই মেয়ে কখনোই সুখীর মুখ দেখবে না, কখনো না, কোনো দিনও না। কথার বুক কেঁপে উঠল। স্তব্ধ হয়ে গেল কথা। সবাই অবাক হয়ে গেল সায়রার কথায়। আফিফা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে বলল, সায়রা, আমার মেয়েকে এভাবে বলতে পারলি তুই? সাজিদ চিৎকার করে মাকে বলল, উফ মা, চুপ করো, কি বলছো তুমি? ঠিক আছে,
আমার সুখ নিয়ে চিন্তিত তো তুমি। আচ্ছা, আমি বিয়ে করে নিই, সেটাই তো চাও তুমি নাকি? আমি বিয়ে করব, এক্ষুনি এবং এই মুহূর্তে বিয়ে করব। সাজিদের কথা শুনে সবাই আশ্চর্য হয়ে সাজিদের দিকে তাকিয়েছে, কিন্তু স্পর্শ সাজিদের দিকে তাকিয়ে হাসলো। সাজিদ বিয়ে করবে শুনে সবাই খুশি হওয়ার কথা, কিন্তু সাজিদ এই মুহূর্তে বিয়ে করবে শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সাজিদের দিকে। এই মুহূর্তে মেয়ে কোথায় খুঁজে পাবে? সাজিদ মাহির সামনে গিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মাহি, আমি এখনই এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। আমি তোমার অনুমতি চাইবো না, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো। সাজিদ এবার ছায়ার দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, আন্টি, মাহি আমাকে ভালোবাসে, আমিও যথাসাধ্য চেষ্টা করব ওকে ভালো রাখার। আমি মাহিকে বিয়ে করতে চাই আন্টি, আশা করি আপনার এই বিয়েতে আপত্তি নেই। সাজিদ ছায়াকে কিছু বলতে না দিয়েই জমির মাহমুদের সামনে গিয়ে বলল, দাদু, আমি আর কারো অনুমতি চাইব না, তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি কিনা। জমির মাহমুদ মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি। সাজিদ আর কাউকে কিচ্ছু না বলে সাদিদকে বলল, সাদিদ, এখনই মসজিদে গিয়ে হুজুর সাহেবকে ডেকে নিয়ে আয়, আমি এখনই মাইকে বিয়ে করব, আর দেরি করব না। সাদিদ সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল। সাদিদের কথা শুনে মাহি পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হাত পা সহ পুরো শরীর অসাড় হয়ে আসছে, কম্পন ধরে গেছে তার পুরো শরীরে। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। তুলি মাহির পাশেই দাঁড়িয়েছিল। তুলি মাহির অবস্থা বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে তাকে সোফায় বসালো। ছায়া মাহির পাশে বসে মাহিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, সাজিদ, এভাবে হুট করে বিয়ে করা ঠিক হবে না বাবা, তুমি আরো একটু ভেবে নাও। সাজিদ ছায়ার দিকে না তাকিয়েই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি ভেবে নিয়েছি আন্টি, আপনি নিশ্চিন্তে থাকুন, মাহি আমার কাছে অসুখী হবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই মসজিদের হুজুর সাহেব চলে এলো। সবার অনুমতি নিয়ে হুজুর সাহেব বিয়ের কাজ শুরু করলেন। সুরভি এগিয়ে গিয়ে মাহির মাথায় ওড়না টেনে দিল। হুজুর সাহেব দোয়া পড়ে মাহির উদ্দেশ্যে বলল, কবুল বলো মা। মাহি কবুল বলছে না, শুধু ছায়ার বুকে পড়ে কান্না করে যাচ্ছে। হুজুর সাহেব আবারও বলল, বলো মা, কবুল। মাহি কিছুই বলছে না। কথা এবার চোখের পানি মুছে মাহির কাছে এগিয়ে গিয়ে বলল। কথা কাছে যেতেই তুলি মাহির পাশ থেকে উঠে গেল। কথা মাহির পাশে বসে মাহিকে নিজের দিকে ফিরিয়ে নিজের দুহাত দিয়ে মাহির দুই গালে হাত রেখে মুখে হাসি ফুটিয়ে বলল, বল কবুল। মাহি মাথা নাড়িয়ে না করে কথার বুকে ঝাঁপিয়ে আবারও কান্না করতে লাগলো। কথা মাহিকে জড়িয়ে ধরে বলল, প্লিজ মাহি, আমি তোকে বলছি প্লিজ। মাহি কথার বুকে থেকেই বলল, কবুল কবুল কবুল। সবার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু সাজিদ শক্ত হয়ে বসে আছে। হুজুর সাহেব এবার সাজিদকে বলল কবুল বলতে। সাজিদ চোখের পানি ফেলে দিল। স্পর্শ পাশে থেকে দাঁড়িয়ে সাজিদের কাঁধে হাত রাখলো। সাজিদ স্পর্শের দিকে তাকাতে স্পর্শ সাজিদকে চোখে ইশারা করলো। সাজিদ চোখ বন্ধ করে চোখের শেষটুকু পানি ঝরিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কবুল কবুল কবুল। সবার মুখে আবারও হাসি ফুটে উঠল। সবাই এই বিয়েতে খুব খুশি হলো। সায়রা মাহির কাছে এগিয়ে গিয়ে মাহিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আজ থেকে আমার সাজিদের সব দায়িত্ব তোর। সাজিদ আর মাহির বিয়ে শেষে হুজুর সাহেব বলল, আমি এখন যাই। কিন্তু জমির মাহমুদ হুজুর সাহেবকে আটকিয়ে বলল, আরেকটা বিয়ে দিতে হবে হুজুর সাহেব। সবাই অবাক হয়ে জমির মাহমুদের দিকে তাকালো। আরেকটা বিয়ে? জমির মাহমুদ বলল, আমার ছোট ছেলের বিয়ে হবে এখনই, এই মুহূর্তে। জমির মাহমুদ ছায়ার কাছে গিয়ে ছায়ার হাত ধরে বলল, আমি তোমার হাত ধরে বলছি মা, আর মানা করো না। মাহিকে নিয়ে তোমার চিন্তা ছিল, মাহি তো আমার নাত বউ হয়ে গেল, এখন তুমি আমার ছেলের বউ হবে না? ছায়া মুখে দুহাত চেপে কান্না করে দিল। অবশেষে ছায়া আর আরিফ মাহমুদের বিয়েও হয়ে গেল। স্পর্শ এক হাতে গাড়ি ড্রাইভ করছে, আর এক হাতে কথাকে আগলে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে। খানিকক্ষণ পরপর কথা চুলের ভাঁজে চুমু খাচ্ছে। কথা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সাজিদ আর মাহির বিয়ে হয়ে গেছে, সঙ্গে তার ছোট কাকু আর ছায়া আন্টিরও। তার তো খুব খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি অজানা এক ভয়ে সেই খুশি চাপা পড়ে যাচ্ছে। সায়রার কথাগুলো কানে বেজে যাচ্ছে বারবার। সত্যি কি সে কোনোদিনও সুখের মুখ দেখবে না? কথা স্পর্শকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। স্পর্শ কথাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। কথা চোখের পানি মুছে স্পর্শের বুক থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে? স্পর্শ বলল, কথা করি, আমি কাল রাতে তোমাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। আমার খুব ভয় হচ্ছিল তোমাকে নিয়ে, তাই মনকে শান্ত করার জন্য আমি তোমার একটু চেক আপ করতে যাচ্ছি। তুমি মানা করবে না বলো? এই কথা বলে স্পর্শ শুকনো ঢুক গেল। তার চোখ ছলছল করছে। কথা স্পষ্ট তার সুন্দর পুরুষের চোখে পানি দেখতে পাচ্ছে। কথা স্পর্শের গালে হাত রেখে বলল, একটা স্বপ্ন দেখে এতটা অস্থির হচ্ছেন আপনি?
আর যদি সত্যি সত্যি আমার কিছু হয়ে যায় তখন কি করবেন? স্পর্শের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে হাত থেমে গেল তার, আর সাথে সাথে গাড়িও। স্পর্শ কথাকে আরো কাছে টেনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না তোমার, আমি তোমার সব, কিচ্ছু হবে না তোমার, আমি তোমার কিচ্ছু হতে দিব না। কথা স্পর্শের বুক থেকেই বলল। আমার মনে কেন জানি কু ডাকছে। মনে হচ্ছে অনেক বড় ঝড় আসতে চলেছে। সেই ঝড়ে সব কিছু ওলটপালট হয়ে যাবে। আমার জীবনের সব সুখ হারিয়ে ফেলবো সেই ঝড়ে। স্পর্শ কথাকে জড়িয়ে ধরে বলল, না, কথাগুলি কখনো সুখ হারাবে না। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, যে কোনো পরিস্থিতিতে। কথা মাথা তুলে স্পর্শের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি তো আমার সুখ। আপনি সঙ্গে থাকলে কোনো দুঃখই আমাকে ছুঁতে পারবে না। স্পর্শ কথার কপালে আলতো করে চুমু দিল। কথা জানে তার ডক্টর দেখানো উচিত। সে চেয়েছিল কাউকে না জানিয়ে সে নিজেই ডক্টর দেখিয়ে নিবে। স্পর্শ তাকে বড্ড ভালোবাসে। ছোটখাটো অসুখে স্পর্শ তাকে নিয়ে দুশ্চিন্তা করবে, তাই কথা বলল, গাড়ি ঘোরান, আমি হসপিটালে যাব না, কোনো চেক আপ করাবো না। স্পর্শ ভুরু কুচকে বলল, কি? কথা বলল, হ্যাঁ, শুধু শুধু একটা স্বপ্ন দেখে আপনি আমাকে চেক আপ করতে নিয়ে যাচ্ছেন? পুরো পাগল আপনি। আমি আগে জানলে আপনার সাথে আসতামই না। আমি বাড়িতে যাব। বাড়িতে সবাই কত মজা করছে বলুন তো। আমার খুব ইচ্ছা ছিল নিজের হাতে মাহি আর সাজিদ ভাই আর বাসর সাজাবো, কিন্তু হুট করেই তাদের বিয়েটা হয়ে গেল। আর এখন আপনিও পাগলামি করে আমাকে নিয়ে এলেন। স্পর্শ বলল, এরকম করলে তো হবে না। কথাগুলি, আমার পাগলামির দায়িত্ব তোমাকে নিতে হবে। কেন বুঝো না পাখি? আমি তোমাকে ছাড়া পুরোপুরি নিঃস্ব। কথা হেসে বলল, আচ্ছা, আমার কি কিছু হয়েছে বলুন তো? আমি শুধু শুধু ডক্টর দেখাতে যাব? স্পর্শ গাড়ি স্টার্ট দিয়ে বলল, আমি আর একটা কথাও শুনতে চাই না। কথার কিছুই বলতে পারল না। স্পর্শের গাড়ি হসপিটালের সামনে এসে থামলো। স্পর্শের কথা ডক্টর ইফাসের চেম্বারে চলে গেল। ডক্টর ইফাস স্পর্শকে বলল, স্পর্শ বাবা, তুমি একটু বাইরে বসো, আমি কথা মায়ের সাথে আলাদা করে কথা বলবো। স্পর্শ ডক্টর ইফাসের কথা মতো বাইরে গিয়ে বসলো। ডক্টর ইফাস কথাকে বলল, কথা, আমি তোমার কিছু টেস্ট করব, বুঝেছো? তবে তার আগে তুমি আমাকে বলো, ইদানিং তোমার শরীরের কন্ডিশন কেমন যাচ্ছে? কথা ডক্টর ইফাসকে সবকিছু বলল। সবকিছু শুনে ডক্টর ইফাসের মনে হচ্ছে সে যে সন্দেহ করেছিল তাই হয়তো টেস্টে পজিটিভ আসতে চলেছে। ডক্টর ইফাস কথাকে বলল, কথা, তুমি একজন বুদ্ধিমতী মেয়ে। তোমার শরীরের এই অবস্থা নিয়ে তুমি কাউকে কিছুই বলনি? নিজেও তো একজন ডাক্তার দেখাতে পারতে। কথা বলল, কেন আঙ্কেল, আপনার কি খারাপ কিছু মনে হচ্ছে? ডক্টর ইফাস বলল, সেটা তো আমি টেস্ট করার পরেই বুঝতে পারবো মা, কিন্তু তুমি তো জানো রোগ নিয়ে অবহেলা করা বুদ্ধিহীনতার কাজ। ডক্টর ইফাস চেয়ার ছেড়ে উঠে বলল, চলো কথা। কিন্তু কথা চেয়ার ছেড়ে উঠছে না। সে যেন কোনো একটা ঘরে চলে গেছে। ইফাস কথাকে আবারও ডাকলো। কথা এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মুখটা চুপসে গেছে কথার, হয়তো ভয় পেয়ে গেছে। ডক্টর ইফাস কথার কাছে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, ভয় পাচ্ছ মা? কথা মাথা নুইয়ে নিল। ডক্টর ইফাস বলল, ভয় পেও না। মনে রেখো, যে কোনো পরিস্থিতিতে মানুষের মানসিক শক্তি শক্ত থাকলে কোনো কিছুই তাকে দুর্বল করতে পারে না। আর সবচেয়ে বড় কথা, স্পর্শ তোমার সাথে আছে। কথা বুঝতে পেরে গেছে স্পর্শ তাকে তার স্বপ্ন দেখার কথা মিথ্যে বলেছে। কথা ডক্টর ইফাসকে বলল, আঙ্কেল, আমার যা কিছুই হয়ে যাক, আপনি সর্বপ্রথম সেই কথা আমাকেই বলবেন, প্লিজ আঙ্কেল। ডক্টর ইফাস বলল, রোগীর রোগ সম্পর্কে আমরা তাকে তখনই বলি যখন দেখি সে মানসিকভাবে শক্ত আছে। কথা বলল, আঙ্কেল, আমি যে কোনো পরিস্থিতিতে শক্ত থাকবো। ডক্টর ইফাস কথার মাথায় হাত রেখে বলল, ভেরি গুড। কথা ডক্টর ইফাস চেম্বার থেকে বেরিয়ে গেল। স্পর্শ চেম্বারের বাইরে চেয়ারে বসেছিল। তাদের দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কথা স্পর্শের দিকে না তাকিয়ে অন্য একটা রুমের ভেতরে চলে গেল। স্পর্শ কথার দিকে এক পলক তাকিয়ে আবারও ডক্টর ইফাসের দিকে তাকিয়ে অস্থির হয়ে বলল, আঙ্কেল, ও কি বলেছে? ওর কথা শুনে আপনার কি মনে হয়েছে আঙ্কেল? ওর কি বড় ধরনের কিছু হয়েছে? ও আমার দিকে তাকালো না কেন? ও কি কাঁদছিল আঙ্কেল? ডক্টর ইফাস স্পর্শের কাঁধে হাত রেখে বলল, স্পর্শ, তুমি শান্ত হও। কথা কাঁদছিল না, আমি ওকে টেস্ট করতে নিয়ে যাচ্ছি।
টেস্টের রিপোর্ট হাতে পেলেই সব জানা যাবে। এই কথা বলে ডক্টর ইফাজ চলে গেল। ডক্টর ইফাজ কথাকে চেক আপ করলো। কথার ব্লাড পরীক্ষা, বোন ম্যারো পরীক্ষা, সিটি স্ক্যান, পিটি স্ক্যান, এক্সরে সহ আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করলো। স্পর্শ অস্থির হয়ে আছে, স্থির হয়ে বসে থাকতে পারছে না। কোনো ধরনের খারাপ কিছু শোনার জন্য প্রস্তুত হতে পারছে না সে। কথা জানালার দিকে মুখ করে বাইরে তাকিয়ে আছে। স্পর্শ মলিন মুখে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। স্পর্শ কিছুক্ষণ পরপর কথার দিকে তাকাচ্ছে, কিন্তু কথা একবারও স্পর্শের দিকে তাকাচ্ছে না। স্পর্শ জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, আসলে ডক্টর আঙ্কেল আমাকে খুব বকাঝকা করছিল, বলছিল শুধু শুধু তোমার এতগুলো টেস্ট করালাম, টেস্টের রিপোর্টে তেমন কিছুই আসবে না। আসলে তোমার তো কিছুই হয়নি, আমি স্বপ্নে দেখে শুধু শুধু ভয় পাচ্ছিলাম তোমাকে নিয়ে। কথাগুলো বলার সময় স্পর্শ চোখ ছলছল করছিল। মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে তার এই কথাটাই যেন সঠিক হয়, টেস্টের রিপোর্টে যেন কিছুই না আসে। কাল কথা টেস্টের রিপোর্ট দেবে। তো স্পর্শ কথাকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। কথা স্পর্শের কথা শুনে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলল, আমি বলেছিলাম না আপনাকে, আপনি শুধু শুধু টেনশন করছিলেন। ডক্টর আঙ্কেলও বলেছিলেন আমার কিছু হবে না, শুধু শুধু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কথা মিথ্যে কথা বলে স্পর্শের মন শান্ত করার চেষ্টা করছিল। কথা জানে এই মানুষটা বাইরে থেকে যতটা শক্ত, ভিতর থেকে ঠিক ততটাই নরম। কথা নিজেকে নিয়ে যতটা চিন্তিত, স্পর্শ তাকে নিয়ে দ্বিগুণ চিন্তায় থাকবে। তাই কথা স্পর্শের মন শান্ত করার জন্য মিথ্যে কথা বলছিল। ওইদিকে স্পর্শ কথার মনের ভয় দূর করার জন্য কথাকে মিথ্যে বলে যাচ্ছে। স্পর্শ ডক্টর ইফাজকে বারবার করে বলে এসেছে টেস্টের রিপোর্টে যা কিছুই আসুক কথাকে সেই ব্যাপারে কিছু না বলতে। নিজের রোগ সম্পর্কে জেনে কথা ভয় পেয়ে যাবে, তাতে সে আরও দুর্বল হয়ে পড়বে। তারা দুজনেই জানে তারা দুজন দুজনকে মিথ্যে কথা বলছে, কিন্তু তবুও তারা মুখে মিথ্যে হাসি ফুটিয়ে একে অপরকে মিথ্যে কথা বলে যাচ্ছে। কথা স্পর্শকে বলল, আমাকে ফুলের দোকানে নিয়ে যাবেন, আমি কিছু ফুল কিনবো, মাহি আর সাজিদ ভাইয়ার বাসর সাজাবো। স্পর্শের সঙ্গে সঙ্গে গাড়ি একটা ফুলের দোকানের সামনে নিয়ে গেল। দুজনেই গাড়ি থেকে নেমে দোকানের ভেতরে চলে গেল। কথা দোকান থেকে বেছে বেছে ফুল কিনছে। স্পর্শ এক দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, কাল রিপোর্টে কি আসবে। কথা কিছু ফুল কিনে স্পর্শের সামনে হেসে হেসে বলল, আমি এই ফুলগুলো কিনবো। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে সেখান থেকে একটা গোলাপ নিয়ে কথার কানে গুজে দিল। কথা হাসলো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মুহূর্তে চোখ ছলছল করে উঠল দুজনের। সঙ্গে সঙ্গে দুজনেই নিজেদের চোখের পানি আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ল। কথা ফুলগুলো হাতে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। স্পর্শ দোকানে টাকা মিটিয়ে গাড়িতে এসে বসে গাড়ি স্টার্ট দিল। কথা স্পর্শকে বলল, জানেন এই ফুলগুলো কেন কিনলাম? স্পর্শ বলল, সাজিদার মাহির বাসর সাজানোর জন্য। কথা বলল, হ্যাঁ সেটা তো নিশ্চয়ই, কিন্তু আরেকটা কারণ আছে। এই ফুলগুলো দেখে বাড়িতে সবাই মনে করবে আমরা ফুল কেনার জন্য বাইরে বের হয়েছিলাম। আমরা যে ডক্টরের কাছে গিয়েছিলাম সেই কথা বাড়িতে বলার দরকার নেই। আপনার পাগলামোর জন্য বাড়িতে সবাই শুধু শুধু টেনশন করবে। স্পর্শ জানে বাড়ির সবাই কথাকে কতটুকু ভালোবাসে, তাই রিপোর্ট পাওয়ার আগে শুধু শুধু তাদের টেনশন দেওয়ার দরকার নেই। তাই স্পর্শ বলল, আচ্ছা ঠিক আছে। কথা নিজের হাতে সাজিতার মাহির বাসর সাজাচ্ছে। তুলি আর রিমি মাহিকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। মাহির মুখটা মলিন হয়ে আছে। সে খুব ভালো করেই জানে সাজিদ তার কাছে কখনোই আসবে না। শুধু শুধু মিথ্যের সাজ সাজতে চায়নি সে, কিন্তু কথার কাছে হার মানতে হলো তার। কথা বাসর সাজিয়ে মাহির সামনে গিয়ে দাঁড়ালো। মাহির গালে হাত রেখে বলল, খুব সুন্দর লাগছে তোকে, সাজিদ ভাইয়া আজ সত্যি সত্যি তোর প্রেমে পড়ে যাবে। মাহি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বলল, সাজিদ ভাইয়া তো তোকে ভালোবেসেছে কথা, উনি ওনার মন থেকে তোকে কখনো মুছে ফেলতে পারবে না, আর আমাকেও কোনোদিন ভালোবাসতে পারবে না। কথার সঙ্গে সঙ্গে মাহিকে একটা চড় মেরে বসলো। যদিও কথা চড়টা আস্তে করে দিয়েছে, মাহিও একটুও ব্যথা পায়নি, তবে অবাক হয়ে গেছে। কথা মায়ের হাত ধরে বলল, সাজিদ ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে তোর, এখন উনি তোর স্বামী। স্বামীকে নিয়ে এসব কথা কেউ বলে? তোর স্বামীর মনের দখল শুধু তোর, অন্য কারণ নয়। মাহি বলল, কিন্তু মনের মালিক তো উনি নিজেই। মালিক যদি তার মনের দখল না দেয়, তাহলে আমি কি করে সেই মনের দখল করে নেব? কথা। রিমি এগিয়ে এসে মাহির কাঁধে হাত রেখে বলল, চেষ্টা করতে হবে মাহি, তুমি তো সাজিদকে ভালোবাসো, তার ভালোবাসা পেতে একটু কষ্ট করতে পারবে না বলো? মাহি বলল,
ভেবেছিলাম ওনাকে দূর থেকে ভালোবেসে যাব, কিন্তু এখন কাছ থেকে ওনার পাশে থেকে ওনাকে ভালোবাসার সুযোগ পেয়েছি। আমি আর কিছুই চাই না। কথাকে ওনার মন থেকে মুছে ফেলার কোনো চেষ্টা করব না আমি। কথা আবারও মাহির হাত ধরে বলল, এরকম বলিস না মাহি, পাপ হবে। ভালোবাসা দিয়ে তোর জায়গা তোকে আদায় করে নিতে হবে। এই কথা বলে কথা সাজিদের ঘর থেকে বেরিয়ে গেল। কথা ঘর থেকে বেরিয়ে গেছে দেখে সাজিদ করিডোরের বারান্দায় আকাশের দিকে মুখ করে একা দাঁড়িয়ে আছে। কথা স্পর্শের রুমের দিকে চলে গেল। স্পর্শ তার রুমে ডক্টর ইফাসের সাথে ফোনে কথা বলছিল। কথার কি কি সমস্যা আছে কথা ডক্টর ইফাসকে তার চেম্বারে বসে তাকে সব কিছু বলেছিল। স্পর্শের সাহস হয়নি কথাকে এইসব জিজ্ঞেস করতে। তার প্রাণ পাখির কষ্ট তার মুখে শুনতে কষ্ট হবে তার, তাই কথার সমস্যাগুলো জানতেই ডক্টর ইফাসকে ফোন করেছিল স্পর্শ। কথাকে দেখে স্পর্শ ফোন রেখে দিল। কথা মলিন মুখে জোরপূর্বক হাসি ফুটালো মুখে। ডক্টর ইফাসের মুখে সবকিছু শুনে স্পর্শের মুখ থেকে কথা হারিয়ে গেছে। এক নজরে তাকিয়ে আছে সে তার প্রাণ পাখির দিকে। সে তার প্রাণ পাখির ওপর এতটা অন্যমনস্ক কি করে হলো? তার প্রাণ পাখিটা এতটা কষ্ট করছে, কিন্তু এতদিনে কিছুই চোখে পড়েনি তার। তার পাখিও তাকে কিছুই বলেনি। কি করে আমি তোমার প্রতি এতটা অন্যমনস্ক হলাম? আর তুমি বা আমাকে কেন কিছু বলনি পাখি? একটাবার তো আমাকে বলতে পারতে। তুমি কি বুঝছো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না? কথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্পর্শ নিজের মনে মনে নিজেকে আর তার কথা কলিকে এক নাগাড়ে অভিযোগ করে যাচ্ছিল। মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি কি ব্যস্ত ছিলেন? স্পর্শ কথার গালে হাত রেখে তার দুই হাতের মুঠোয় কথার শুকিয়ে যাওয়া ছোট্ট মুখটা পুরো নিয়ে মনে মনে বলল, সত্যি আমি খুব ব্যস্ত ছিলাম কথাগুলি। ব্যস্ততায় আমার কথাগুলি শুকনো মুখ নজর এড়িয়ে গেছে আমার। কিন্তু এখন আর ব্যস্ত থাকবো না আমি। চোখের আড়াল করবো না আমার প্রাণ পাখিকে। স্পর্শকে চুপ থাকতে দেখে কথা আবারও বলল, আমি একটা কথা বলতে এসেছি আপনাকে। স্পর্শ আলতো করে কথার কপালে চুমো দিয়ে বলল, বলো কথাগুলি। কথা বলল, অনেক রাত হয়ে গেছে, সাজিদ ভাইয়া এখনো ঘরে যায়নি। মাহি একা ঘরে বসে আছে। আপনি সাজিদ ভাইয়াকে বলুন না ঘরে যেতে। আমার সাহস নেই ওনাকে এই কথা বলার। স্পর্শ মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলল, আমার এখন এইসব ভালো লাগছে না কথাগুলি। যখন ঘুম পাবে তখন চলে যাবে ঘরে। কথা স্পর্শের হাত ধরে বলল, এভাবে বলছেন কেন? এতটুকু করেছেন আর এইটুকু করবেন না? মাহি খুব কষ্ট পাবে। স্পর্শ কথাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, সবার কথা ভাবো তুমি, কিন্তু আমার কথা একটুও ভাবো না তুমি, তাই না কথাগুলি? কথা স্পর্শের বুক থেকে মুখ তুলে তার মুখের দিকে তাকিয়ে বলল, আমি আপনার কথা ভাবি না। কে বললো আপনাকে? আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। আর আপনার কথা ভাববো না আমি? স্পর্শ বলল, তাহলে এখন থেকে আমি যা যা বলবো তাই তাই করবে? কথা মাথা নেড়ে বলল, হুম। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে কথার কপালে আবারও চুমু দিল। কথাকে তার ঘরে রেখেই চলে গেল সাজিদের কাছে। স্পর্শ করিডোরে গিয়ে দেখে সাজিদ একা দাঁড়িয়ে আছে। স্পর্শ এগিয়ে গেল সাজিদের দিকে। স্পর্শ সাজিদের কাছে গিয়ে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোর ঘর নেই? সাজিদ পিছন ফিরে তাকিয়ে দেখে স্পর্শ দাঁড়িয়ে আছে। সাজিদ এক পলক স্পর্শকে দেখে আবার তার দিক থেকে মুখ ফিরিয়ে বলল, তোর কি সমস্যা? তুই তো চেয়েছিলি আমি বিয়ে করে নিই, তাই না? এবার তো খুশি হয়েছিস তুই। এখন এখান থেকে যা, আমার ভালো লাগছে না বলে দিলাম। স্পর্শ বলল, তোর ভালো লাগছে কি না সেটা তো এখন জরুরি নয়। একটা মেয়ের দায়িত্ব নিয়েছিস তুই। ওই সময় তো খুব জোর গলায় বলেছিলি মাহি তোর কাছে খুব সুখে থাকবে, তাকে ভালো রাখার সব রকম চেষ্টা তুই করবি। এরই মধ্যে সেই কথা ভুলে গেলি? মানছিস তাহলে একটা মেয়ের দায়িত্ব নেওয়া এত সহজ নয়? সাজিদ বলল, আমি মাহিকে ভালো রাখার সব রকম চেষ্টা করব। স্পর্শ ঝাঁঝালো কণ্ঠে বলল, এই তোর ভালো রাখার নমুনা? ধর্মমতে বিয়ে করেছিস তুই মাহিকে। আজ তোদের প্রথম রাত। এই রাত নিয়ে প্রতিটা মেয়ের মনেই স্বপ্ন থাকে, আর তুই ওকে একা ঘরে বসিয়ে রেখে নিজে এখানে একা দাঁড়িয়ে আছিস। প্রথম দিনই ওর স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছিস, আর মুখে বলছিস ভালো রাখবি ওকে। কি দিয়ে ভালো রাখবি? টাকা পয়সা দিয়ে? মাহি তো তোকে বিয়ে করতে চায়নি, মুখ ফুটে বলেওনি তোকে ভালোবাসে। তাহলে কেন ওকে এভাবে কষ্ট দিচ্ছিস? সাজিদ সবকিছু শুনে চোখের পানি ফেলে দাঁতে দাঁত চেপে বলল, কি করব আমি? আর কি করতে বলছিস আমাকে? বিয়ে করতে বলেছিলি, বিয়ে করে তোদের জীবন থেকে সরে গিয়েছি।
এখন কি মিথ্যে ভালোবাসার নাটক করব আমি মাহির সাথে? স্পর্শ বলল। হ্যাঁ, দরকার হলে তাই করবি। মিথ্যে দিয়ে যদি একজন মানুষকে সুখী করা যায়, তাহলে সেই মিথ্যে দিয়েই সুখী করবি ওকে। আর দেখবি একদিন তুইও ওকে ভালোবেসে ফেলবি। সাজিদ আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভালোবাসা কি এতই সহজ? হ্যাঁ, যে চাবে তাকে ভালোবেসে ফেলা যায়? হ্যাঁ, আমি মিথ্যে ভালোবাসার নাটক করে মাহিকে ঠকাতে পারবো না। স্পর্শ বিরক্ত হয়ে বলল, দেখ সাজিদ, তোর সাথে ফালতু বকবক করার মুড নেই আমার। ভালো লাগছে না আমার। তুই এক্ষুনি ঘরে যাবি, সেটাই আমার শেষ কথা। ঘরে গিয়ে তুই যা ইচ্ছে তাই কর। সাজিদ স্পর্শের দিকে তাকিয়ে বলল, কেন? তোর আবার কি হলো? তোর তো আজ খুশি হওয়ার কথা, তাই না? তোর পথের কাঁটা সরে গেল। স্পর্শ মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, তুই আমার পথের কাঁটা কখনোই ছিলি না সাজিদ। তুই যদি সত্যি সত্যি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে, তাহলে তোকে প্রাণে মেরে ফেলতাম আমি। সাজিদ অবাক হয়ে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ বলল, হ্যাঁ, সত্যি বলছি। সাজিদ বলল, তাহলে মারলি না কেন আমায়? স্পর্শ সাজিদের কাঁধে হাত রেখে বলল, দাদুকে বলে তুই তো আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিস, তাই না? তুই তো দাদুকে সব কাগজপত্র রেডি করে দিয়েছিস যাতে আমি এই বাড়িতে ঢোকার পথ সহজ হয়ে যায়। তাহলে কি করে তুই আমার পথের কাঁটা হোস বলতো? দাদুর মুখে ওই দিন সেই কথা শুনে বুঝে গিয়েছিলাম তুই অন্যরকম একটা মানুষ। সেই দিনই তোর প্রতি সব রাগ মুছে গিয়েছিল আমার। তুই সেই কথা আড়াল করে রাখতে চেয়েছিস বলে আমিও ইচ্ছে করে তোর পেছনে লাগতাম। কিন্তু সত্যি বলতে মনে মনে তোকে খুব ভালো বন্ধু বানিয়ে ফেলেছি। শাওন যেমন আমার প্রাণের বন্ধু, তোকেও সেম আসনটাই দিয়েছি। যদিও তুই তার যোগ্য নোস, তারপরও। সাজিদ বলল, তাহলে দাদু তোকে বলে দিয়েছিল সবকিছু? হ্যাঁ। স্পর্শ বলল, হ্যাঁ, দাদু ওই দিন আমাকে সবকিছুই বলে দিয়েছে। আসলে দাদু হয়তো বুঝতে পেরেছিল এই কথা না বললে কথাগুলির জন্য তোর প্রতি আমার মনে নেগেটিভ ভাবনা থাকবে, আর এতে করে আমাদের মাঝে শত্রুতার সৃষ্টি হবে। স্পর্শ সামনে থেকে সাজিদ কাঁধে হাত রেখে বলল, তুই তো নিজে থেকে আমাদের পথ থেকে সরে দাঁড়িয়েছিস, তাই না? তাহলে কেন নিজেকে কষ্ট দিতে চাইছিস? ভালো থাকার চেষ্টা কর না, আর মাহিকেও ভালো রাখার চেষ্টা কর। দেখবি জীবনটা অনেক সুন্দর লাগবে। যা, ঘরে যা। সাজিদ চোখ নামিয়ে নিল। স্পর্শ আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখ, এবার কিন্তু আমার সত্যি খুব রাগ হচ্ছে। এবার কিন্তু তুলে নিয়ে সত্যি সত্যি মেরে ফেলবো তোকে। সাজিদ বলল, এইমাত্র তো বন্ধু বললি, এখন আবার মেরে ফেলতে চাইছিস? বাহ। স্পর্শের রাগে মুখে আপনা আপনি হাসি ফুটে উঠল। স্পর্শ আর সাজিদ একে অপরকে বুকে জড়িয়ে ধরল। কথা দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। কথার মুখে হাসি ফুটিয়ে মনে মনে বলল, মানুষের মনে জায়গা করে নিতে আপনি খুব একটা সময় নেন না, সুন্দর পুরুষ। তাই তো আপনি আমার কাছে সবার থেকে আলাদা। স্পর্শ নিজে সাজিদকে সঙ্গে করে নিয়ে তার ঘরে তাকে ঠেলে ঢুকিয়ে দিল। মাহি একা ঘরে বসে আছে। হঠাৎ করে এভাবে সাজিদকে ঢুকতে দেখে মাহি কেঁপে উঠল। সাজিদ ঘরের দরজা লক করে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মাহি বিছানা থেকে উঠে দাঁড়ালো। সাজিদ তার দিকে তাকাচ্ছে না দেখে মাহি মাথা নিচু করে নিল। সাজিদ অন্যদিকে মুখ করে বলল, আমাকে তুমি ক্ষমা করো মাহি। আমি বিয়ের আগে আমি তোমার অনুমতিটুকু পর্যন্ত নিতে পারিনি। আসলে নিতে পারিনি বললে ভুল হবে, নিতে চাইনি। ওই সময় মা কথাকে অনেক খারাপভাবে কথা শোনাচ্ছিল, আর এটা দেখে নিজের প্রতি আমার খুব রাগ হচ্ছিল। আমার জন্য কথাকে আগেও অনেক কথা শুনতে হয়েছে। আমি আর চাই না আমার জন্য সে আর কথা শুনুক। আসলে সে আমার নয়, সে কেন আমার জন্য দোষের ভাগিদার হবে বলো? তাই ওই সময় বিয়ে না করলে মাকে চুপ করানো যেত না। আর বিয়ের কথা মাথায় আসতেই তোমার নামটাই মুখ থেকে বেরিয়ে আসলো আমার। স্পর্শ বলেছিল তুমি আমাকে ভালোবাসো, তাই হয়তো তোমার কথাটাই মাথায় এসেছে। মাহি, আমি তোমাকে খুব ভালো রাখতে চাই, কিন্তু ভালোবাসতে পারবো কি না সেটা জানি না। তুমি আমাকে খুব ভালো করে চেনো, জানো, তাই না? আমি মিথ্যে কথা খুব কম বলতে পারি, আর তোমাকে তো একেবারেই মিথ্যে বলতে চাই না আমি। তাই তোমাকে বললাম না যে আমি তোমাকে ভালোবাসি। আমি বিশ্বাস করি ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে, তবে আমার জীবন যদি দুবার আসে তাহলে আমার থেকে সুখী আর কেউ হবে না। আমি সুখী হতে চাই মাহি, ভালো থাকতে চাই। সবচেয়ে বড় কথা, কথাকে ভুলতে চাই আমি, কারণ ওকে ভুলতে না পারলে আমি তোমাকে মনে ঠাঁই দিতে পারবো না। মাহি অবাক চোখে সাজিদের দিকে তাকালো। সাজিদ থেকে মনে ঠাঁই দিতে চায়। সাজিদের এই কথাটাই তো মাহির জন্য অনেক পাওয়া। তার স্বপ্নের পুরুষ তাকে মনে ঠাঁই দিতে চেয়েছে। মাহির চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে।
সাজিদ এবার মাহির দিকে তাকিয়ে বলল, আমাকে একটু সময় দাও মাহি। আমি বিশ্বাস করি একটা বিয়ে পবিত্র বন্ধন। হয়তো সেই বন্ধনের জোরেই আমি তোমাকে একদিন ঠিক ভালোবেসে ফেলবো। সে পর্যন্ত তুমি আমার সাথে থাকবে তো মাহি? মাহি চোখের পানি ফেলে মুখে হাসি ফুটিয়ে মাথা নেড়ে বলল, থাকবো, সারা জীবন আপনার পাশে থাকবো। সাজিদ মাহির দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল। মাহিকে আজ খুব সুন্দর লাগছে। যদিও মাহি খুব সুন্দর একটা মেয়ে, কিন্তু সাজিদের কাছে কথাকে ছাড়া আর অন্য কোনো মেয়েকেই সুন্দর মনে হতো না। তাই সে কথাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারেনি। কিন্তু আজ যেন মাহিকে অসম্ভব সুন্দর লাগছে তার কাছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সাজিদ ইচ্ছে করে চোখ নামিয়ে নিয়ে বলল, আমি চাই তোমাকে মন থেকেই ভালোবাসতে, তোমাকে আমার নিজের করে নিব, এর আগে নয়। তবে তুমি যদি চাও। মাহি সাজিদকে থামিয়ে দিয়ে বলল, সব মেয়েরাই চাই তার বিয়ের প্রথম রাতটা স্বামীর সঙ্গ পেতে, স্বামীর কাছ থেকে অধিকার বুঝে নিতে। কিন্তু আমি আমার সঙ্গ নয়, আমি আপনার ভালোবাসা চাই। আমি মনে করি ভালোবাসা ছাড়া কোনো পুরুষ কোনো মেয়েকে স্পর্শ করলে সেই স্পর্শ বিয়ে নামের একটা মেয়েকে ভোগ করা হয়। আমি যেদিন বলবেন আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, সেদিন আমি নিজ থেকে আপনার কাছে আসব। তার আগে নয়। তার আগ পর্যন্ত আমরা না হয় খুব ভালো বন্ধু হয়ে থাকি। সাজিদের মুখে হাসি ফুটে উঠল। সাজিদ বলল, সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে মাহি। আর আরেকটা কথা না বললে হয়তো আমার অপরাধ হয়ে যাবে। আজ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে মাহি। মাহি চোখ নামিয়ে লাজুক কণ্ঠে বলল, আমার পাওনাও আমি পেয়ে গেছি। আজ রাতে এইটুকু আমার জন্য যথেষ্ট ছিল। মাহি একটা বালিশ হাতে নিয়ে সাজিদকে বলল, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় ঘুমিয়ে পড়ছি। সাজিদ মাহির হাত থেকে বালিশটা নিয়ে বলল, তোমাকে ভালো রাখার প্রতিজ্ঞা করেছি আমি। তুমি সোফায় ঘুমাতে পারবে না, আমি সোফায় ঘুমিয়ে পড়ছি। মাহি বলল, কিন্তু আপনার তো সোফায় ঘুমাতে কষ্ট হবে। সাজিদ সোফায় বালিশটা রেখে বলল, কোনো কষ্ট হবে না। ওই বাদরটার সাথে এক ঘরে থেকে সোফায় ঘুমিয়ে অভ্যস্ত হয়ে গেছি আমি। মাহি বলল, কার কথা বলছেন? স্পর্শ? সাজিদ বলল, ও ছাড়া আমার সাথে আর বাদরামও কি করতে পারে? মাহি বলল, জানি আপনার কষ্ট হবে, তারপরও বলছি স্পর্শ কিন্তু কথাকে অসম্ভব ভালোবাসে, আর কথাও স্পর্শের সাথে সুখী হবে। সাজিদ মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আমার কোনো কষ্ট হবে না মাহি। কথা সুখী হবে তাতে আমি কি করে কষ্ট পেতে পারি বলো? এক সময় এমন ছিল যখন কথাকে অন্য কারোর পাশে ভাবতে আমার বুক কেঁপে উঠত। কিন্তু যখন স্পর্শের জন্য কথার চোখে পানি দেখেছিলাম, সেদিনই বুঝে ফেলেছিলাম কথা কোনোদিনও আমার হবে না। আমার সাথে যদি ওর বিয়েও হয়, আর যদি হয়েও যেত আর কি, তারপরও সে আমার হতো না। সেদিন থেকেই মনে মনে চাইতাম অন্তত ও সুখী হোক। ওর সুখ, ওর ভালো থাকাতেই আমার নিজের সুখ, নিজের ভালো থাকা মনে করেছিলাম আর কি। মাহি বলল, আপনার মতো ভালো হয়তো কম মানুষই বাঁচতে পারে। সাজিদ বলল, কেন? তুমি তো নীরব আর নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো। মাহি চোখ নামিয়ে নিল। সাজিদ বলল, কেন একবারের জন্য বলনি আমাকে? ইচ্ছে হয়নি একবার নিজের মনের কথা বলতে? মাহি বলল, খুব ইচ্ছে হতো, কিন্তু সাহস পেতাম না। আমি জানতাম আপনি কথাকে কতটুকু ভালোবাসেন। আপনার ভালোবাসার কাছে আমার ভালোবাসা তুচ্ছ ছিল, তাই ভয়ে কোনোদিন বলতে পারিনি আপনাকে। আর আপনিও কি শুনে কি বা করতেন? গ্রহণ করতেন আমায়? মনে জায়গা দিতে পারতেন আমাকে? সাজিদ বলল, না, তা হয়তো পারতাম না, কিন্তু তোমাকে কেউ ভালোবাসে সেটা ভেবেও হয়তো খুশি হতো মনটা। মাহি অবাক হয়ে সাজিদের দিকে তাকালো। সাজিদ আর কোনো কথা না বলে সোফায় শুয়ে পড়ে বলল, ঘুমিয়ে পড়ো মাহি, গুড নাইট। মাহি হেসে বলল, গুড নাইট। এই কথা বলে মাহিও বিছানায় শুয়ে পড়ল। সাজিদ ঘরে যাওয়ার পর কথাও তার ঘরে চলে গেল। কথা ঘরের দরজা লাগাতে গেলে দরজায় কারো বাধা পেল। স্পর্শ বাইরে থেকে দরজায় আটকাতে বাধা দিল। কথা স্পর্শকে দেখে বলল, আপনি? স্পর্শ ঘরে ঢুকে ফোন আর চার্জারটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, আমি এই ঘরেই থাকবো।
কথা স্পর্শের সামনে এসে কিছু বলতে গেলে স্পর্শ তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, কোনো কথা নয়, আমি তোমাকে চোখের আড়াল করতে চাই না কথাগুলি। আমি তোমাকে ডিস্টার্ব করব না, তোমার একপাশে শুধু একটু জায়গা নেব। কথা আর কিছু বলল না। ডক্টরের কাছ থেকে আসার পর তারও স্পর্শের খুব কাছাকাছি থাকতে ইচ্ছে হচ্ছিল। মনকে যতই শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে সময় খুবই কম। এইটুকু সময়ে তার সুন্দর পুরুষের খুব কাছাকাছি থাকতে চায় সে। স্পর্শ দেখলো টেবিলের উপর দুধ রাখা। মনে হয় কথার মা দুধ রেখে গেছে, কিন্তু কথা এখনো দুধটুকু শেষ করেনি। স্পর্শ দুধটুকু হাতে নিয়ে কথার মুখের দিকে এগিয়ে দিয়ে বলল, দুধটুকু খেয়ে নাও পাখি। কথা দুধ খেতে চায় না এমন না, তবে ইদানিং তার শুধু দুধ নয়, সব কিছুতেই অনীহা লেগে গেছে। খেতে ইচ্ছে করে না কিছু, খেতে গেলেই বমি আসে, তাই সবার সামনে খাবারও খায় না কথা। মা বকবে বলে প্রতিদিনের দুধটুকু বেসিংয়ে ফেলে দেয়। আজও ফেলে দিবে ভেবেছিল, কিন্তু স্পর্শ চলে এলো। কথা দুধের দিকে তাকিয়ে নাক মুখ খিচে বলল, আমি পরে খেয়ে নিব। স্পর্শ কথার ঠোঁটে দুধ ঠেকিয়ে বলল, এখনই খেতে হবে পাখি। কথা বাধ্য হয়ে কিছুটা দুধ মুখে নিতেই সঙ্গে সঙ্গে স্পর্শের হাত সরিয়ে দিয়ে বাথরুমের দিকে দৌড়ে চলে গেল। স্পর্শ তাড়াতাড়ি করে নিজের হাতে দুধের গ্লাসটা টেবিলে রেখে কথার পেছন পেছন দৌড়ে চলে গেল। কথা বমি করছে। স্পর্শ কথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কথার কষ্ট দেখে চোখ ছলছল করছে স্পর্শের। বমি করে কথা হাঁফিয়ে উঠেছে। স্পর্শ কথার চোখে মুখে পানি দিয়ে কথাকে কোলে তুলে নিল। কথাকে বিছানায় শুয়ে দিয়ে তার গায়ে কম্বল টেনে দিল। স্পর্শ কথার মাথায় হাত দিয়ে দেখে জ্বর আছে কথার, তবে ততটা নয়। স্পর্শ ফোন হাতে নিয়ে বারান্দায় চলে গেল। ডক্টর ইফাজকে ফোন করে সবকিছু বললে ডক্টর ইফাজ বলল, রাতে যদি জ্বর বাড়ে তবে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে এসো। স্পর্শ ফোন রেখে বারান্দা থেকে ঘরে এসে দেখে কথা ঘুমিয়ে গেছে। ক্লান্তিতে কথা শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। স্পর্শ আস্তে করে তার পাশে শুয়ে কথা চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। কথার মলিন মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিল স্পর্শ। তার কপালে আলতো ঠোঁটে চুমু দিয়ে বলল, আমার কথাগুলির এই কষ্ট সহ্য করতে পারছি না আমি। আল্লাহ, তুমি আমার কথাগুলির কষ্ট কমিয়ে দাও, তার বদলে আমাকে যত খুশি কষ্ট দাও। রাত প্রায় শেষ হয়ে এসেছে। কাঁপুনি দিয়ে জ্বর এসেছে কথার। শরীরে কম্বল টেনেও যেন তার প্রচণ্ড শীত করছে। একটু গরমের খুঁজে স্পর্শের বুকের মধ্যে কাচুমাচু হয়ে মুখ গুজল কথা। কথার নড়াচড়ায় ঘুম ভেঙে গেল স্পর্শের। ঘুম থেকে উঠে দেখে কথা তার বুকের সাথে মিশে আছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে কথার। কথা শুকনো ঢুক গেলে আস্তে করে বলল, পানি খাবো, পানি। স্পর্শ সঙ্গে সঙ্গে কথাকে বালিশের সঙ্গে ঢেলান দিয়ে বসিয়ে দিল। বিছানা থেকে উঠে টেবিলের উপরে রাখা জগ থেকে এক গ্লাস পানি নিয়ে কথাকে খাইয়ে দিল। কিছুটা পানি খেতেই কথার কাশি উঠে গেল। কথা খুব কাশছে। স্পর্শ পানির গ্লাস রেখে কথার পাশে বসে কথার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। কাশতে কাশতে এক পর্যায়ে গড়গড় করে রক্ত বমি করে ফেলল কথা। স্পর্শের হাত রক্ত দিয়ে লাল হয়ে গেছে। স্পর্শ নিজের হাতের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেছে। হাত কাঁপছে তার। মুখ দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। ভয়ের চোখে তাকিয়ে আছে তার কাঁপা কাঁপা হাতের দিকে। কাশতে কাশতে কথা এক পর্যায়ে অজ্ঞান হয়ে ঢলে পড়ল স্পর্শের বুকে। প্রাণ পাখির নিস্তেজ মুখটা দু হাতের মুঠোয় নিয়ে কথাগুলি বলে কর্কশ গলায় চিৎকার করে উঠল স্পর্শ। পুরো বাড়ি যেন কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে কথাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো স্পর্শ। হঠাৎ করে এমন একটা চিৎকারে ঘুম ভেঙে গেছে সবার। হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো সবাই ঘর থেকে বেরিয়ে দেখে স্পর্শ কথাকে নিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে। সাজিদ, মাহি, সাজ্জাদ আর রিমিও স্পর্শের পেছন পেছন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। কথাকে এই অবস্থায় দেখে সবাই অবাক হয়ে গেছে। স্পর্শ কথাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে সবাই এগিয়ে এলো তাদের দিকে। আফিফা চিৎকার করে মেয়েকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আমার মেয়ের? সবাই ধরে কথাকে স্পর্শের কোল থেকে নামিয়ে নিল। আফিফা মেয়ের মুখে রক্ত দেখে পাগল প্রায় হয়ে গেছে। মেয়ের মুখে হাত রেখে বারবার ডাকছে, কিন্তু চোখ খুলছে না কথা। সাজ্জাদ পানি এনে পানি ছিটিয়ে দিল বোনের চোখে মুখে, কিন্তু তবুও জ্ঞান ফিরছে না কথার। সবাই অস্থির হয়ে গেছে কথার এই অবস্থা দেখে। স্পর্শ আবারও কথাকে কোলে নিতে নিতে বলল, এখন এই সব করে সময় নষ্ট করা যাবে না, হসপিটালে যেতে হবে শীঘ্রই। আকরাম মাহমুদ স্পর্শ কথার কাছ থেকে ছাড়িয়ে তার কলার চেপে ধরে তাকে দাঁড় করিয়ে চিৎকার করে বলল, কি হয়েছে আমার মেয়ের? কি করছো তুমি ওকে? স্পর্শ চোখের সামনে নিজের হাতটা মেলে ধরল। গড়গড় করে কথার মুখ থেকে রক্ত বের হওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল তার। স্পর্শ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, জানি না কি হয়ে গেছে আমার কথাগুলির।
এই কথা বলে স্পর্শ আকরাম মাহমুদের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে কথাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাজিদ তাড়াতাড়ি এসে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। শাওন গাড়ির দরজা খুলে দিল। স্পর্শ কথাকে গাড়িতে বসিয়ে তাকে তার বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলল, সাজিদ, তাড়াতাড়ি গাড়ি হসপিটালে নিয়ে চল। সাজ্জাদ স্পর্শের সাথে বোনের পাশে বসলো। শাওন বসলো সাজিদের পাশের সিটে। সাজিদ দ্রুত গাড়ি স্টার্ট দিল। তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে অন্য একটা গাড়িতে আনাফ শাহরিয়ার, আকরাম মাহমুদ, আজিম মাহমুদ আর আরিফ মাহমুদও গাড়িতে উঠে চলে যেতে চাইলে জমির মাহমুদ এগিয়ে এসে বলল, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমার কথা কলির কি হয়েছে আমি নিজে চোখে না দেখলে শান্তি পাবো না। আরিফ মাহমুদ বলল, বাবা, আপনাকে ওখানে নিয়ে যেতে পারবো না। এই কথা বলে আরিফ মাহমুদ গাড়িতে উঠে যেতে চাইলে আফিফা এগিয়ে এসে আরিফের হাত ধরে বলল, আমি তোমাদের সঙ্গে যাব ছোট ভাই। আরিফ মাহমুদ আফিফার মনের অবস্থা বুঝতে পেরে বলল, ঠিক আছে বড় ভাবি, তুমি চলো। সাজ্জাদ চোখের পানি ফেলে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোন, কি হয়েছে তোর? কথা বলবো, তোর এই অবস্থা দেখতে পাচ্ছি না আমি। সাজিদ খুব দ্রুত গাড়ি ড্রাইভ করছে, তবুও স্পর্শ অস্থির হয়ে বলছে, সাজিদ ভাই প্লিজ, গাড়ির স্পিড বাড়িয়ে দে। আমার প্রাণ পাখি কথা বলছে না, আমার সহ্য হচ্ছে না ওর নিস্তব্ধ মুখ। সাজিদ চোখের পানি ফেলে দিয়ে আরো জোরে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। স্পর্শ মাথা নিচু করে কথাকে নাড়া দিয়ে বলল, কথা বলো পাখি, এভাবে চুপ করে থেকো না। ভয় পাচ্ছি তো আমি, এভাবে ভয় দেখিও না আমায়। হৃদস্পন্দন থেমে যাচ্ছে আমার। কিন্তু কথা তার নিস্তেজ দেহ নিয়ে পড়ে রইল স্পর্শের বুকে। হসপিটালের সামনে গাড়ি এসে দাঁড়ালো। সবাই খুব দ্রুত গাড়ি থেকে নেমে গেল। স্পর্শ কথাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে হসপিটালের ভিতরে চলে গেল। কয়েকজন নার্স সহ ডক্টর ইফাস স্ট্রেচার নিয়ে এগিয়ে এলো। আনাফ শাহরিয়ার ফোন করেছিল ডক্টর ইফাসকে। স্পর্শ কথাকে স্ট্রেচারে শুয়ে দিতেই নার্সগুলোর সঙ্গে সঙ্গে কথাকে নিয়ে দৌড়ে চলে গেল। স্পর্শ, সাজিদ, সাজ্জাদ, শাওন আর ডক্টর ইফাসও তাদের পিছু পিছু দৌড়ে চলে গেল। নার্সগুলো একটা কেবিনে কথাকে নিয়ে দ্রুত ঢুকে গেল। স্পর্শ কেবিনে ঢুকতে গেলে ডক্টর ইফাস তাকে থামিয়ে দিয়ে বলল, তোমাকে এখানেই থাকতে হবে স্পর্শ। স্পর্শ অস্থির হয়ে বলল, আঙ্কেল, ওর মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হয়েছে আমারই চোখের সামনে। আমি বুঝতে পারছি না ওর কি হয়েছে। আপনি আমাকে বলুন আঙ্কেল, ওর কি হয়েছে? ডক্টর ইফাস স্পর্শকে বলল, স্পর্শ, কথার টেস্টের রিপোর্টগুলো চলে এসেছে আমার হাতে। আসলে আমি ওর রিপোর্টগুলো খুব ভালো করে দেখেছি। কথার রিপোর্ট আর তার এই সিমটমগুলো একটাই ইঙ্গিত করছে, কথার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে স্পর্শ। এই কথা বলে ডক্টর ইফাস কেবিনের ভিতরে চলে গেল। ডক্টর ইফাস কি বললে এসব? কি শুনলে স্পর্শ? মরণ রোগ বাসা বেঁধেছে তার কথাকলির শরীরে। পৃথিবী থমকে গেল স্পর্শের। হাত পা অসাড় হয়ে আসছে তার। হৃদস্পন্দন যেন চলা বন্ধ করে দিয়েছে। কান যেন স্তব্ধ হয়ে গেছে। চোখ অন্ধকার হয়ে আসছে স্পর্শের। চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বিশাল বড় শরীর নিয়ে হসপিটালের ফ্লোরে ঢলে পড়ল স্পর্শ। সাজ্জাদ হাঁটু গেড়ে চিৎকার করে কাঁদতে লাগলো বোনের জন্য। পুরোপুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সাজিদ। মুখ বন্ধ হয়ে গেছে তার। শাওন দৌড়ে এগিয়ে এলো স্পর্শের কাছে। নিস্তেজ হয়ে পড়ে আছে প্রাণপ্রিয় বন্ধুটা। বন্ধুর জীবনে থেকে বেশি প্রিয় তার প্রাণ পাখিটা যে মৃত্যু দুয়ারে পা দিয়ে ফেলেছে, সেই কথা শুনে সহ্য করতে পারেনি স্পর্শ। নিস্তেজ শরীর নিয়ে পড়ে আছে হসপিটালের ফ্লোরে। হসপিটালে এসে হাজির হয়েছে সবাই। আনাফ শাহরিয়ার, আরব মাহমুদ, আজিম মাহমুদ, আকরিম মাহমুদ আর আফিফা হসপিটালের ভিতরে ঢুকে দেখে স্পর্শকে অজ্ঞান অবস্থায় দুজন ওয়ার্ড বয় আর শাওন মিলে স্ট্রেচারে তুলে নিয়ে যাচ্ছে। সাজ্জাদ হসপিটালের ফ্লোরে বসে আছে। সাজিদ ও দেয়ালে ধাক্কা দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তাদের এই অবস্থা দেখে বুক কেঁপে উঠল সবার। স্পর্শকে এই অবস্থায় দেখে আনাফ শাহরিয়ার সহ সবাই দৌড়ে তাদের কাছে এলো। আনাফ শাহরিয়ার অস্থির হয়ে শাওনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্পর্শের? শাওন বলল, স্পর্শ অজ্ঞান হয়ে গেছে আঙ্কেল। এই কথা বলে শাওন স্পর্শকে নিয়ে একটা কেবিনে ঢুকে গেল। আকরাম মাহমুদ সাজ্জাদকে ফ্লোর থেকে দুহাত দিয়ে দাঁড় করিয়ে নাড়া দিয়ে চিৎকার করে বলল, কথা কোথায় সাজ্জাদ? আমার মেয়ে কোথায়? কি হয়েছে ওর? সাজ্জাদ বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ডক্টর কি বলে গেল বাবা আমাদের কথা? তোমার আদরের মেয়ে, আবার একমাত্র আদরের বোনটার নাকি মরণ রোগ হয়েছে। আমার বোনটা এতদিন এত কষ্ট করেছে, একটা বারও বলেনি আমাদের। ও আমাদের থেকে সব লুকিয়ে গেছে বাবা, একাই লড়ে গেছে ও। বাবা কি করে পারলো এত কষ্ট সহ্য করতে?
বাবা সেদিনই তো কাপড়ে মুড়ে নার্স ওকে আমাদের কোলে তুলে দিয়েছিল, তাই না? কোলে নিয়ে কত আদরই না করতাম, তা বলে কখনো শেষ করতে পারবো না। পিঠে চড়িয়ে ঘোড়া হয়ে পুরো বাড়ি ঘুরতাম, একটু ব্যথা পেলে পুরো বাড়ি কেঁদে মাথায় করতো। বাড়ির সবাইকে এক জায়গায় এসে জড়ো করাতো। সেই বোনটা কি করে পারলো তার এত কষ্ট, কাউকে কিচ্ছু না বলে সবার থেকে এই কষ্ট লুকিয়ে রাখতে? সারাদিন কত হই হুল্লোড় করতে থাকা আমার বোনটা আজ ওই কেবিনে শান্ত হয়ে পড়ে আছে। সামান্য অন্ধকার দেখে ভয় পাওয়া আমার বোনটা কি করে পারবে মৃত্যু যন্ত্রণার সাথে লড়াই করতে? সাজ্জাদের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। আফিফা চিৎকার করে ছেলের কাছে এসে ছেলেকে নাড়া দিয়ে বলল, কি বলছিস তুই সাজ্জাদ? কি হয়েছে আমার মেয়ের? সাজ্জাদ বাবার বুক থেকে উঠে মাকে বুকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কিছু শুনতে চেও না মা, তুমি সহ্য করতে পারবে না। আরিফ মাহমুদ সাজিদের কাছে গিয়ে বলল, ডাক্তার কি বলেছে সাজিদ? সাজিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ব্লাড ক্যান্সার। আফিফা চিৎকার করে উঠল। সাজ্জাদ মাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু আফিফা সাজ্জাদের বুকেই জ্ঞান হারালো। পায়ের নিচ থেকে মাটি সরে গেল সবার। আকরাম মাহমুদ আপনা আপনি বসে পড়ল চেয়ারে। আরিফ মাহমুদ আর আজিব মাহমুদেরও মুখের ভাষা হারিয়ে গেছে। সাজিদ দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে আফিফার চোখে মুখে পানি ছিটিয়ে দিল। তৎক্ষণাৎ জ্ঞান ফিরে এলো আফিফার। জ্ঞান ফিরে এসে ছেলের বুকে পড়েই কাঁদতে লাগলো আফিফা। আনাফ শাহরিয়ার বলল, ডক্টর টেস্ট না করে কিভাবে এই কথা বলতে পারেন? ঠিক তখনই ডক্টর ইফাত চেম্বার থেকে বেরিয়ে আনাফ শাহরিয়ার উদ্দেশ্যে বলল, টেস্ট করিয়েছি আহনাফ, টেস্টের রিপোর্ট দেখেই আমি সবকিছু বলছি। সবাই তাকালো ডক্টর ইফাজের দিকে। ডক্টর ইফাজ তাদের কাছে এগিয়ে এসে বলল, কয়েকদিন আগে স্পর্শ একদিন মাঝরাতে প্রচন্ড জ্বরে পড়া কথাকে নিয়ে এসেছিল আমার কাছে। ওই দিন সত্যি বলতে কথার এই জ্বরটা আমার কাছে স্বাভাবিক লাগেনি, তাই আমি কথার শরীর থেকে কিছুটা রক্ত রেখে দিয়েছিলাম নিজের কাছে। সেই রক্ত টেস্ট করার পর টেস্টের রিপোর্ট ইঙ্গিত করে দিল কথার ব্লাড ক্যান্সার হয়েছে। আরও নিশ্চিত হওয়ার পর আমি স্পর্শকে ডেকে আনি, যাতে স্পর্শ কথাকে নিয়ে আসে আমার কাছে ওর আরও কিছু টেস্ট করার জন্য। কিন্তু কথার কিছু হতে পারে, স্পর্শ সেটা মানতে নারাজ ছিল। স্পর্শকে সত্যি বলতে অনেক বুঝিয়ে বলার পর স্পর্শ কথাকে আমার কাছে নিয়ে আসে। আমি কথার আরও কিছু টেস্ট করাই। টেস্টের সব রিপোর্ট দেখে নিশ্চিত হই কথার ব্লাড ক্যান্সারই হয়েছে। আকরাম মাহমুদ ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আফিফা চিৎকার করে কাঁদছে। আরিফ মাহমুদ মাথায় হাত দিয়ে বসে পড়েছে, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আজিম মাহমুদ চুপ করে আছে। আনাফ শাহরিয়ার ডক্টর ইফাজের হাত ধরে বলল, ইফাজ কথাকে কি কোনোভাবে বাঁচানো যাবে না? কথার কিছু হয়ে গেলে তো আমি আমার ছেলেটাকে হারিয়ে ফেলবো। ডক্টর ইফাজ আনাফের হাতে হাত রেখে বলল, বাঁচানো যাবে আহনাফ। কথার খুব তাড়াতাড়ি রোগ ধরা পড়েছে, তাই ওর সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা এখন 80% আছে। ডক্টর ইফাজের কথা শুনে সবার মনে আশার আলো ফুটে উঠল। আকরাম মাহমুদ ডক্টর ইফাজের হাত ধরে বলল, ডাক্তার আমার মেয়েকে যেভাবেই হোক বাঁচিয়ে দিন, আমি আমার রক্ত বেঁচে আমার মেয়ের চিকিৎসা চালাবো। ডক্টর ইফাজ বলল, বাঁচানোর মালিক তো আল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আপনার মেয়ের সহায় হবেন। আনাফ শাহরিয়ার বলল, ইফাজ তুমি তাড়াতাড়ি কথার চিকিৎসার ব্যবস্থা করো, ওকে বাঁচাতে যা করতে হয় তাই করো, টাকার জন্য কোনো চিন্তা করবে না, ওকে যেভাবে হোক বাঁচাতে হবে। ইফাজ এই মেয়েটা যে আমার ছেলেটার প্রাণ। ডক্টর ইফাজ বলল, তোমরা এত অস্থির হয়েও না আহনাফ, আমি জানি স্পর্শ কথাকে কতটুকু ভালোবাসে। আমি আমার যথাসম্ভব চেষ্টা করব, আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন। আকরাম মাহমুদ বলল, আমার মেয়েটার এখন কি অবস্থা ডাক্তার? ডক্টর ইফাজ বলল, খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরে এসেছে স্পর্শের। জ্ঞান ফিরতেই কথাকলি বলে চিৎকার করে উঠল স্পর্শ। শাওন স্পর্শের কাছে এগিয়ে এসে বলল, স্পর্শ তুই শান্ত হ, এরকম করলে তো তোর শরীর খারাপ করবে। স্পর্শ শাওনের হাত ধরে বলল, আমি কি করে শান্ত হব শাওন? মরণ রোগ বাসা বেঁধেছে আমার কথাগুলি শরীরে, এবার কি হবে? আমি ওকে হারাতে পারবো না শাওন। আমি ওকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, কিচ্ছু হতে দিব না ওর। আমি যে ওকে ছাড়া নিজেকে কোনোভাবেই ভাবতে পারবো না শাওন, মরে যাব আমি, নিজেকে শেষ করে ফেলবো ওকে বাঁচাতে না পারলে। স্পর্শ বিছানা থেকে নেমে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। কথার কেবিনের বাইরেই সবাই দাঁড়িয়ে আছে। স্পর্শকে দেখে আনাফ এগিয়ে এসে স্পর্শের শরীরে হাত রেখে বলল, স্পর্শ
তোর জ্ঞান ফিরে এসেছে বাবা? স্পর্শ একদৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলল, জ্ঞান ফিরে এসেছে বাবা, কিন্তু প্রাণটা যে যাই করছে, তোমার ছেলের প্রাণটা যে ওই মেয়েটার হাতে। আনাফ শাহরিয়া ছেলের বুকে হাত বুলাতে বুলাতে বলল, তুই কোনো চিন্তা করিস না বাবা, ইফাজ বলেছে কথা ভালো হয়ে যাবে। স্পর্শ বলল, ভালো তো ওকে হতেই হবে বাবা, আমার কথাগুলি তো নিষ্ঠুর নয় যে আমাকে কষ্ট দিবে। এই কথা বলে স্পর্শ কথার কেবিনের ভিতরে ঢুকে যেতে চাইলে ঠিক সেই সময় একজন নার্স কেবিন থেকে বেরিয়ে এলো। নার্স স্পর্শকে বলল, রোগীর জ্ঞান ফিরেনি, আপনি এখন ভেতরে ঢুকতে পারবেন না। আরিফ মাহমুদ নার্সকে বলল, ওকে ভিতরে ঢুকতে দিন। নার্সটা ডক্টর ইফাজের দিকে তাকালো। ডক্টর ইফাজও নার্সকে ইশারা দিল স্পর্শকে ঢুকতে দিতে। স্পর্শ কেবিনের ভিতরে ঢুকে গেল। কথা শুয়ে আছে, একজন নার্স তার পাশে দাঁড়িয়ে ইঞ্জেকশন পুশ করছে। স্পর্শ নার্সকে বলল, একটু আসতে দিবেন, ও ব্যথা পাবে। নার্স বলল, ওনার যে রোগ হয়েছে এখন তো ইনজেকশনই ওনার একমাত্র ঔষধ। স্পর্শ চোখ দিয়ে কাল গড়িয়ে পানি পড়ে গেল। স্পর্শ একটা চেয়ার টেনে কথার পাশে বসলো। কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আল্লাহ, এভাবে শাস্তি দিলে আমায়? খারাপ তো আমি, ভুল তো আমি করেছি, অন্যায় তো আমি করি, তাহলে আমার প্রাণ পাখিটাকে কেন কষ্ট দিলে? আমাকে কষ্ট দিতে পারতে, কোনো অভিযোগ করতাম না তোমায়, কিন্তু ওকে কষ্ট দিয়ে আমাকে শাস্তি দিতে চাইছো, তাই না? এভাবে শাস্তি পাবো ভাবতে পারিনি কখনো। স্পর্শ ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ঠিক তখনই কথার আঙ্গুল নড়ে উঠেছে, কপাল কুচকিয়ে চোখের পাতা মিটি মিটি নেড়ে উঠছে। স্পর্শ সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে কথার দিকে ঝুঁকে দাঁড়ালো। কথা আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে স্পর্শ তার সামনে। কথার মলিন মুখে হাসি ফুটে উঠল। উঠে বসতে চাইলে হাতে লাগানো স্যালাইনে টান পড়ল। স্পর্শ কথাকে শুইয়ে দিয়ে বলল, উঠো না, কথা বলি, তোমার বিশ্রাম প্রয়োজন। কথা বলল, কি হয়েছে আমার? স্পর্শ বলল, কিচ্ছু হয়নি তোমার, কোনো চিন্তা করার দরকার নেই, আমি আছি তো, কিচ্ছু হতে দেব না তোমার। কথার মুখে আবারও হাসি ফুটে উঠল। স্পর্শ কথার কপালে চুমু দিয়ে বলল, ঠিক এইভাবেই সব সময় হাসবে। কথা আশেপাশে তাকিয়ে বলল, বাড়ির সবাই কোথায়? মা আসেনি? মাকে ডেকে দিন না একটু। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলে হয়তো আমি পুরোপুরি ভালো হয়ে যাব। স্পর্শ বলল, সবাই এসেছে, কথাগুলি আমি ডেকে দিচ্ছি। স্পর্শ বাইরে বেরিয়ে গেল। স্পর্শ বাইরে যাওয়ার পর কথা নার্সদের জিজ্ঞেস করলো, আচ্ছা, ইফাজ আঙ্কেলের কাছে কি আমার রিপোর্টগুলো চলে এসছে? একজন নার্স বলল, হ্যাঁ। কথা বলল, আচ্ছা, আমার কি হয়েছে? নার্স দুজন দুজনের দিকে তাকালো। কথা নার্সদের বলল, আপনারা আমাকে বলতে পারেন, ইফাজ আঙ্কেল আমাকে কথা দিয়েছিল আমার যা কিছুই হোক উনি সবকিছু আমাকে বলবেন। আর তাছাড়া আমার রোগ সম্পর্কে আমার জানা উচিত, তাই না? তাহলে তো আমাদের ট্রিটমেন্ট করতেও সুবিধা হবে। তাই আগে হোক বা পরে আমাকে তো জানতেই হবে, তাই না? নার্স একজন বলল, হ্যাঁ, সেটা তো ঠিকই। কথা বলল, তাহলে বলুন না আমার কি হয়েছে? নার্স বলল, মনকে শান্ত রাখুন, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। কথার পুরো দুনিয়া থমকে গেল। থমকে গেল তার সুখের পথে বাড়ানো পা দুটো। এই মরণ রোগ যে তার জীবন থেকে তার সব স্বপ্ন, সুখ, হাসি, আনন্দ সব কিছু কেড়ে নেবে। চোখের সামনে ভেসে উঠল তার একান্নবর্তী পরিবার আর তার ভালোবাসার মানুষকে নিয়ে কাটানো সুন্দর সময়টুকু। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদবে না সে। কথা চোখের পানি ফেলে দিয়ে বলল, এই পৃথিবীতে আমার আয়ু কতটুকু? নার্স বলল, সেটা তো আল্লাহ একমাত্র বলতে পারে, কিন্তু আপনার রিপোর্ট দেখে ডাক্তার বলেছেন, ডাক্তার আপনাকে নিয়ে আশাবাদী। ডাক্তার বলেছে আপনার রোগটা প্রথম দিকেই ধরা পড়াতেই এখনো অনেক সময় বাকি আছে। আপনি চিন্তা করবেন না, আপনার মন শক্ত থাকা এখন সবচেয়ে জরুরি। ইনশাল্লাহ আপনার কিছুই হবে না, যদি আল্লাহ আপনার সহায় হন। কথা চোখের পানি ফেলে দিয়ে বলল, আমি শক্ত আছি, ইনশাল্লাহ আমার কিছু হবে না। নিশ্চয় আল্লাহ আমার সহায় হবেন। আমার ভালোবাসার মানুষগুলো আমার সঙ্গে আছে, আমার কোনো ভয় নেই। স্পর্শকে দেখে আফিফা স্পর্শের কাছে এসে বলল, কথার জ্ঞান ফিরেছে বাবা? স্পর্শ মাথা নেড়ে বলল, আফিফা সঙ্গে সঙ্গে কেবিনের ভেতরে ঢুকে যেতে চাইলে স্পর্শ আফিফাকে আটকিয়ে বলল, তোমার মেয়ে মুখে যতই বলুক ও সাহসী,
কিন্তু সত্যিকারের অর্থে ও একটা ভীতু মেয়ে। ওই ভীতু মেয়েটাকে কিচ্ছু বলার দরকার নেই মা, ও ভয় পেয়ে যাবে, বলো না। আফিফা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে স্পর্শের বুকে পড়ে কাঁদতে লাগলো। স্পর্শ উপরের দিকে মুখ করে চোখের পানি ফেলে দিল। সবার চোখে পানি। আফিফা সহ সবাই কেবিনের ভিতরে ঢুকে গেল। মাকে দেখে কথার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আফিফা কথার কাছে এসে বসলো। মেয়েকে দেখে বুক ফেটে কান্না আসছে তার, কিন্তু খুব কষ্টে কান্না চেপে রেখে কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন আছিস মা? কথা বলল, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, এখন আমি ভালো হয়ে যাব মা। আফিফা নিজেকে আটকিয়ে রাখতে পারল না। মেয়ের হাতে মাথা ঠেকিয়ে ডুকরে ডুকরে কেঁদে ফেলল। কথা অন্যদিকে মুখ করে চোখের পানি ফেলছে। সবার চোখে নীরব কান্না। মায়ের কান্না সহ্য হচ্ছে না কথার। অন্যদিকে মুখ করে বলল, মা আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো, তোমরা চলে যাও এখন। আফিফা বলল, আমি তোর কাছে থাকি মা, তোর মাথায় হাত বুলিয়ে দেই। কথা কিছু না বলে মাথা নেড়ে না করল। মাথার সামনে থাকলে হয়তো সে আর নিজেকে আটকে রাখতে পারবে না। বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইবে। তার ভালোবাসার মানুষগুলোর সামনে শক্ত থাকতে চায় সে। এই মানুষগুলোই যে তার শক্তি। নার্স বলল, ওনার রেস্ট নেওয়া এখন জরুরি, আপনারা বাইরে বেরিয়ে গেলে ভালো হবে। সবাই বাইরে বেরিয়ে গেল। সাজাদ মাকে ধরে কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর কথা ডুকরে ডুকরে কেঁদে ফেলল। কথার কান্না দেখে নার্স দুজনের চোখেও পানি চলে এসেছে। স্পর্শ ঢুকেনি কেবিনের ভিতর। ডক্টর ইফাসকে নিয়ে চলে গেছে ডক্টরের চেম্বারে। স্পর্শ অস্থির হয়ে বলল, আঙ্কেল, আপনি পুরোপুরি শিওর ব্লাড ক্যান্সার হয়েছে? ডক্টর ইফাস বলল, হ্যাঁ স্পর্শ। স্পর্শ বলল, আপনি আরেকবার টেস্ট করে দেখুন না আঙ্কেল, রিপোর্টে তো কোনো ভুলও আসতে পারে। ডক্টর ইফাস মাথা নুয়ে বলল, রিপোর্টে ভুল আসেনি স্পর্শ, তবে তুমি যদি চাও তাহলে আমি আবারও কথা টেস্ট করাবো, কিন্তু টেস্টের রিপোর্টে ব্লাড ক্যান্সার পজিটিভই আসবে।